প্রিয় দর্শক, সাজ্জাদ কবিরের প্রীতি শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগকে ভয় পায় কেন, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। এই মুহূর্তে বাংলাদেশে একটা ভয়ানক দুর্যোগ চলছে, দুর্যোগ মুহূর্ত। বিশেষ করে গত পরশু 21শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হওয়ায় শত শত মৃত্যু, শত শত আহত। সেই জায়গায় বাংলাদেশে একটা শোকের মাতম চলছে, শোকের মাতম চলছে, শত শত আহত হয়েছে, নিহত হয়েছে। এই আহত নিহত পরিস্থিতিটা ট্যাকেল করাটাই হচ্ছে সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এই পরিস্থিতিটা ট্যাকেল না করে সরকার যেন মনে হচ্ছে যে আওয়ামী লীগকে, লাস্ট যে সরকারে ছিল রাজনৈতিক দল আওয়ামী লীগের সরকার, সেই আওয়ামী লীগকে কেন যেন একটা ভয় পাচ্ছে মনে হচ্ছে। শুধু আজকে না, যে কোনো পরিস্থিতিতে এই ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হলেই আওয়ামী লীগ ভীতি তৈরি হয়, এই বুঝে আওয়ামী লীগ চলে আসছে, এমন একটা ভীতি কাজ করে সরকারের মধ্যে, এবং সরকারের সাথে যারা আছে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। অথচ আওয়ামী লীগের আমরা কোনো সাউন্ডও দেখতে পাচ্ছি না। গত পরশু থেকে যে ঘটনা হয়েছে, আমরা প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো সাড়া শব্দই পাচ্ছি না। সরকার, ইউনূস সরকার যেন ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ ভীতি, এই বুঝে আওয়ামী লীগ এলো, আওয়ামী লীগ এসে গলা কেটে নিয়ে চলে গেল, এমন একটা ভীতি, একটা ভয়, শঙ্কাহীন নির্ভয়ে সরকার কাজ করতে পারছে না। কেন? সরকারের যদি দুর্বলতা না থাকে তাহলে তো ভয় পাবার কোনো কারণ নেই। সরকার দুর্বলতায় ভরপুর। সরকার বিভিন্ন সময় গত এক বছরে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করেছে। আজকে মাইলস্টোন কলেজ বিমান বিধ্বস্তর ঘটনাটিও নানাভাবে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছে। বিশেষ করে এখানে মৃত্যু সংখ্যা, লাশ গুম করা ইত্যাদি অভিযোগ উঠছে, এবং এই ঘটনাটি পরিকল্পিত জায়গায় জায়গায় বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আলোচনা হচ্ছে বিষয়টা। এবং এই আলোচনা যখন হচ্ছে তখন সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে, নাগরিক সমাজ ক্ষুব্ধ হচ্ছে, শিক্ষার্থী সমাজ ক্ষুব্ধ হচ্ছে। ক্ষুব্ধতা থেকে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এবং সরকার উল্টাপাল্টা ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। এই যে এই ধরনের একটা গুরুতর ঘটনার মধ্যে সরকারের প্রধান উপদেষ্টার পেজে ত্রাণ তহবিলের ভিক্ষা চাইবার পোস্ট দিচ্ছে, কখনো কখনো আবার বৈঠক করছে, রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে, বৈঠক করে ছবি দিচ্ছে, হাস্যোজ্জ্বল ছবি, শোকের মধ্যে হাস্যোজ্জ্বল ছবি, সেই ছবি পোস্ট করে আবার ডিলিট করে দিচ্ছে। এই ছবি যদিও বা প্রধান উপদেষ্টা প্রেস সচিব তার ফেসবুকে দিয়েছেন, দিয়ে আবার ডিলিট করে দিয়েছেন। এই যে ছবিটি দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একটি ছবি। এ ব্যাপারে মানব জমিন একটা প্রতিবেদন করেছে, যে মানব জমিন এই ছবিটা নিয়ে লিখেছে যে শেষ পর্যন্ত মির্জা ফখরুল এই কোরাসে যোগ দিলেন, তবে ছবিটির মৃত্যু হয়েছে, রেখে গেছে অনেক স্মৃতি, অনেক প্রশ্ন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবিটি রিলিজ করা হয়, তবে সমালোচনার মুখে তা প্রত্যাহার করা হয়। এর আগে গতকাল প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আহতের জন্য আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করা হয়, কিন্তু সেটি পরে সরিয়ে নেওয়া হয়। আমি খানিক আগে যেটির কথা বলছিলাম, অর্থাৎ সরকার ভয়ঙ্কর ভীত হয়ে সঠিক কাজ করতে পারছে না। সরকারের মাথা খারাপ অবস্থা হয়ে গেছে, একদম সরকারের লোকজনের মাথা খারাপ অবস্থা হয়ে গেছে, যার দরুন এই ধরনের উল্টাপাল্টা ছবি পোস্ট করছে, উল্টাপাল্টা স্ট্যাটাস দিচ্ছে। এমনকি রাষ্ট্রের একটা পাবলিক পরীক্ষা কিভাবে হবে, এই শোকের মধ্যে পরীক্ষাটি হবে কি হবে না, এই সিদ্ধান্তটা নিতেও দ্বিধান্বিত ছিল। দ্বিধান্বিত থেকে পরশুদিন রাত 3টায় বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারমিডিয়েট চলমান যে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, সেই পরীক্ষা হবে না এমন ঘোষণা দেয়। এগুলো আসলে সরকারের মাথা খাবার অবস্থা থেকে এগুলো করছে। আসলে সরকার বুঝতে পারছে যে দেশ তারা চালাতে ব্যর্থ, দেশ তারা চালাতে পারছে না। গতকালকে 4টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে, আমরা সেটি নিয়ে আজকে সকালের ভিডিওতে আলাপ করেছি। আমি যে মুহূর্তে এই ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে বৈঠক চলছে 13টা রাজনৈতিক দলের সাথে।
এইসব রাজনৈতিক দলের নামটাই হয়তো আপনারা জানেন, কিন্তু এইসব দলের বড় জোরে একজন করে নেতাদের আপনারা নাম জানেন। গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, 12 দলীয় জোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণ ফোরাম ইত্যাদি এমন 13টি দলের সাথে বৈঠক করছে। এই বৈঠকটির উদ্দেশ্য হচ্ছে গতকালকের বৈঠকের যেমন উদ্দেশ্য নিজেদের ভয় সংখ্যা কাটানো, যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে আছে, এই ভয় সংখ্যা কাটিয়ে আসলে সরকার কি করবে। সরকার আসলে ভয় পাচ্ছে, প্রচন্ড ভয় পাচ্ছে, আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। এই বুঝে আওয়ামী লীগ চলে আসছে। এই চলে আসা থেকে সরকার মূল সমস্যার মধ্যে না ঢুকে মূল যে সমস্যাটা উদ্ভব হয়েছে, যে দুর্যোগটা উদ্ভব হয়েছে, সেটি নিয়ে সমস্যা সমাধান না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেন দল পাকাচ্ছে। সরকার যে একটা ভয় পাচ্ছে সেটি নানাভাবে প্রমাণিত হচ্ছে এবং সরকারের সাথে যারা আছে তারাও দোষী হচ্ছে। এই যে বিএনপি গতকালকে বৈঠকে অংশ নিয়েছে, বিএনপির বৈঠকে অংশ নেওয়া নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের সংখ্যা দেখা গেছে, সেজন্য মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জলপি গোষ্ঠীর দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান। আজকে সরকার ভুল করছে, সরকার একের পর এক বিতর্কের গর্ত খুঁড়ছে, বিতর্ক সৃষ্টি করছে। আপনি বিএনপি, আপনি সরকারকে সমর্থন করছেন, জামাত সমর্থন করছেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সমর্থন করছে, সরকারের এই ভুলের দায়ভার আপনার, সরকারের এই বিতর্কের দায়ভার আপনার। আপনি বিএনপি ক্ষমতায় যেতেন, আওয়ামী লীগ পতন হয়ে গেছে, আপনি নিশ্চিতভাবে ক্ষমতায় যেতেন, কিন্তু আপনার ক্ষমতা দূরে সরে যাচ্ছে। অর্থাৎ আপনি দ্বিধাগ্রস্ত যে আপনি কি করবেন, সরকার তো দ্বিধাগ্রস্তই। অর্থাৎ আওয়ামী লীগকে ভয়ঙ্কর রূপে ভয় পাচ্ছে। এখন এই ভয়টা, এই ভীতিটা আওয়ামী লীগ কাজে লাগাতে পারবে কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন। আওয়ামী লীগ যদি কাজে লাগাতে না পারে, দেশ আরো ভয়ানক পরিস্থিতির দিকে ঢুকে যাবে, দেশে আরো অরাজকতা হবে, দেশ আরো অব্যবস্থাপনার মধ্যে ঢুকবে এবং খুব সহজে এই অরাজকতা অব্যবস্থাপনার মধ্যে যে নির্বাচন হবে, নির্বাচন হয়ে বিএনপি আপনি ক্ষমতায় আসবেন কিংবা জামায়াত আপনি ক্ষমতায় আসবেন, সেটিও হবার নয়। যার দরুন দেশের কপালে দুঃখ আছে, আরো বড় ধরনের দুঃখ আছে, এতে কোনো সন্দেহ নাই। এখন আওয়ামী লীগের কাজ হবে, আওয়ামী লীগের কাজ এই যে এত ব্যর্থতা, এত কলঙ্ক, এত অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাগুলোর ভেতরে আওয়ামী লীগের যে কোনো মূল্যে ঘুরে দাঁড়ানো উচিত এবং আওয়ামী লীগের কামব্যাক করা উচিত, রাজনীতিতে কামব্যাক করা উচিত। আওয়ামী লীগের কত মানুষ ধরবে, কত মানুষ অ্যারেস্ট করবে, অ্যারেস্টের ভয় করে যদি আপনি রাজনীতি করতে আসেন, আপনার এই রাজনীতি করার দরকার নেই। আপনি টেলিগ্রামে রাজনীতি করুন, হোয়াটসঅ্যাপে রাজনীতি করুন। আপনি যদি মাঠে এসে রাজনীতি করতে পারেন তাহলে রাজনীতি করুন। সরকারের এই ভয়টাকে, এই ভীতিটাকে কাজে লাগিয়ে সরকারের পতন ঘটান, পতন ঘটিয়ে এমন একটা সিচুয়েশন হোক যে একটা অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হলে এবং দেশের পরিস্থিতি ভালো হতে হলে তো একটা চাপ দিতে হবে, প্রেশার ক্রিয়েট করতে হবে। আজকে যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি জামাত যেগুলো আছে, তারা তো সরকারকে প্রেশার ক্রিয়েট করবে না, তারা ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করবে। এই ঐক্য করতে করতে তাদের জীবন শেষ, রাজনৈতিক দলগুলোর জীবন শেষ, দেশের জীবন শেষ। সরকার এইভাবেই চলতে থাকবে, হয়তো এটি ব্যর্থ হয়ে আরেকটি আসবে, কিন্তু আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগের তো কিছু হবে না। এই জন্য অ্যারেস্ট করলো না গ্রেপ্তার করলো না কি করলো, এইগুলো না ভেবে রাজনীতি করতে আসুন। আসলে তাহলে বাংলাদেশও মুক্তি পাবে, আপনারাও মুক্তি পাবেন। শেষ কথা এটাই বলবো যে সরকার যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগকেই কিন্তু ভয় পায় এবং আওয়ামী লীগের এই ভয়টাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের জয় করতে হবে, জয় করা উচিত। তাহলে দেশ বাঁচবে, আওয়ামী লীগও বাঁচবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।
ওবারকাতুহু। সম্মানিত দর্শক, 2025 সনের জুলাই মাসটি আমাদের জাতীয় জীবনে যেভাবে অশান্তি ডেকে নিয়ে এসেছে, যে অশান্তির যে ভিত্তিমূল হলো গত 11 মাসের বর্তমান যে সরকার, তাদের যে শাসনের দুর্বলতা, তারপর নানা রকম ছলচাতুরি, একটার পর একটা ভুল সিদ্ধান্ত, এবং একটার সঙ্গে অন্যটির একটা যাকে বলা হয় প্যাচ লাগিয়ে পুরো রাজনীতিকে জটিল এবং কুটিল করে তুলে ক্ষমতাকে তারা প্রলম্বিত করবে, এইরকম একটি জনরোষ চারিদিকে ছড়িয়ে পড়েছে। ফলে কি হলো, গত জুলাই এবং আগস্ট এই সারা বাংলাদেশে বলতে গেলে তাণ্ডব চলেছে। সেই তাণ্ডবের একটি অংশ ছিল জুলাই মাসে শেখ হাসিনার বিরুদ্ধে, 15 বছরের তার রেজিমের বিরুদ্ধে, এবং সেখানে যা কিছু ঘটেছে সবকিছুর মূলে একটা আশা ছিল যে আমরা রাজপথে আছি, শেখ হাসিনার পতন হবে, এই বাংলাদেশ মুক্ত হবে, এবং একটা সময় আমরা গণতন্ত্র এবং আমাদের যে 15 বছরের দুঃশাসনের ফলে রাষ্ট্রবিধি ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলো আমরা ফিরে পাব। আপনারা জানেন যে একটা মানুষ আশা নিয়ে বাঁচতে পারে, সে যত বিপদের মধ্যেই থাকুক না কেন, তার মধ্যে যদি আশা থাকে যে আগামীকাল একটা সুন্দর সকাল হবে, তারপর আগামীকাল সেই সুন্দর সকালের পর আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না, এরকম যখন একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে, তখন মানুষ শত সহস্র কষ্টের মধ্যেও সে জীবিত থাকতে পারে। কিন্তু যদি আপনাকে একেবারে সমস্ত বিত্ত বিলাস, তারপরে সুখ স্বাচ্ছন্দ্য সবকিছুর মধ্যে রাখা হয় এবং আপনার মনের মধ্যে যদি সন্দেহ ঢুকে দেওয়া হয় যে তুমি যদি ঘরের বাইরে বের হও তোমাকে একটা সাপে কামড় দেবে, তোমার পেছনে একটা বাঘ লুকায়িত রয়েছে, অথবা জল্লাদের যে তলোয়ার এটা তোমার জন্য অপেক্ষা করছে, অথবা আগামীকাল ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার যে সুখ স্বপ্ন এটা শেষ হয়ে যাবে, তখন মানুষ যে অবস্থায় থাকুক না কেন, অর্থাৎ আমরা যা নিয়ে নিজেদেরকে সুখী মনে করতে পারি, ধন সম্পদ, অর্থবিত্ত, পরিবার পরিজন, সব কিছু মানুষের জন্য হারাম হয়ে যায়। তো 2024 সনের যে জুলাই মাস, ওটি আমাদের জন্য স্বপ্ন ছিল, আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এবং আমাদের সকলের একটা লড়াই করার অমিত বিক্রম ছিল। বাংলাদেশের যে সবচেয়ে ভীরু মানুষটি, যে কখনো একটা কেঁচো দেখলে আঁতকে উঠতেন, কিংবা বাড়িতে যদি কখনো মুরগি জবাই হতো তিনি সেটা সহ্য করতে পারতেন না, এমনকি মনোযোগ দিয়ে ভয়ে কোনোদিন একটা মুরগি ডিম পাড়ে ওই দৃশ্য, কিংবা একটা গাভী বাচ্চা প্রসব করে ওই দৃশ্য যে ভয়ে কখনো দেখেনি। কিন্তু 2024 সনের জুলাই মাসে এইরকম ভীত সন্ত্রস্ত যে মানুষ, তারা রাস্তায় নেমে এসেছে, অনেকে রক্ত দিয়েছেন, অনেকে রক্তাক্ত লাশের পাশে বীর বিক্রমে দাঁড়িয়ে থেকেছেন। স্বার্থপর মানুষগুলো, যারা কখনো নিজের বাইরে কখনো চিন্তা করেনি, তার যে ছোট সংসার আছে টুনাটুনি, কিংবা ধরো নিজের ছেলে মেয়ে রয়েছে, ওর বাইরে তার চিন্তা কখনো যায়নি, এইরকম স্বার্থপর মানুষ রাস্তায় বের হয়েছেন। অভাবী মানুষ, যার শেষ সম্বলটুকু মাত্র হয়তো 200 টাকা, একজন রিক্সাওয়ালা, তিনি রাস্তায় বের হয়েছেন এবং আন্দোলনকারীদেরকে নিজেদের পকেটের পয়সা খরচ করে তাদেরকে সহযোগিতা করেছেন। এর কারণ হলো মানুষের একটা স্বপ্ন ছিল, মুক্তির একটা স্বাদ ছিল, আকাঙ্ক্ষা ছিল। কিন্তু গত 11 মাসে সেই জায়গাগুলো ধ্বংস হতে হতে এই যে 2025 সনের জুলাই মাস, সেই জুলাই মাসে আমাদের সারা বাংলাদেশে যে একটার পর একটা অঘটন ঘটছে, এই অঘটনের পিছনে রাজনৈতিক অপরিপক্কতা, সরকার পরিচালনার ব্যর্থতা, বিচারহীনতা, মব সন্ত্রাস, জোর জুলুম জবরদস্তি, চাঁদাবাজ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি। এর বাইরে আমরা যেটা দেখেছি সেটা হলো যে এখন যারা ক্ষমতায় আছেন তাদের যে ব্যর্থতা, তার চেয়েও আমরা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের যে ভয়াবহ রূপ আমরা দেখতে পাচ্ছি, তাদের চেহারার মধ্যে যে এক ধরনের রাক্ষসী মনোভাব আমরা দেখতে পাচ্ছি, অনেক ক্রোধ আমরা দেখতে পাচ্ছি, ফলে আমাদের জীবনে স্বস্তি নেই বললেই চলে। এই অবস্থায় 2025 সনের যখন
এই জুলাই মাসে এলো, তখন নানা রকম গুজব ছড়িয়ে পড়লো এই কারণে যে প্রকৃতি বলে একটা জিনিস রয়েছে, এবং এখানে একই ঘটনা একই সময় বারবার ঘটতে থাকে। অনেকগুলো সংখ্যা তত্ত্ব রয়েছে, যেমন কারো কাছে 7 সংখ্যাটি 7 এটা খুবই একটি সৌভাগ্যের প্রতীক, কারো নিকট 13 সংখ্যাটি একটা যাকে বলা হয় দুর্ভাগ্যের প্রতীক। এরকম কারোর জন্য বৃহস্পতিবার খুবই ভালো, কারোর জন্য শনিবার খুবই খারাপ, কারোর জন্য জীবনের দেখা গেল যে পরিবারে একজন নতুন অতিথি এসেছেন, সেটা সন্তান হোক, স্ত্রী হোক, পুত্রবধূ হোক, তো রিজিক বেড়ে যায়। আবার পরিবারের কেউ চলে গেছেন, মারা গেছেন বা চলে গেছেন, রিজিক কমে যায়। এই মহাজাগতিক যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতে আমরা বিশ্বাস করি, এর কারণ হলো এই ঘটনাগুলো বারবার ঘটে। আজকের যে বিজ্ঞান, সেই বিজ্ঞান আবহাওয়া, আগামী 10 বছরের আবহাওয়া কেমন হবে, 50 বছরের আবহাওয়া কেমন হবে, এবং আজকের দিনের আবহাওয়া কেমন হবে, এটা একেবারে নিখুঁত নির্ভুল ফোরকাস্ট। বিশ্বের অত্যাধুনিক যে আবহাওয়া মাপার যে যন্ত্র রয়েছে, স্যাটেলাইট সিস্টেম রয়েছে, তার মাধ্যমে আমরা এখন বলে দিতে পারি। আবার যারা জ্যোতির্বিজ্ঞানী মানে মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন, তারা তো বলতে গেলে 10,000 বছর পরে কি হবে, কোন তারকাটির আয়ুষ্কাল কত, কোন গ্রহ নক্ষত্র আগামী 1000 বছর পরে কতটা অ্যাঙ্গেলে থাকবে এবং কার সঙ্গে কার সংঘর্ষ হবে, কোন তারকাটা মরে যাবে এবং কোনটি বেঁচে থাকবে, পৃথিবীর অবস্থা কি হবে 1000 বছর পরে, এই জিনিসগুলো বলতে গেলে একেবারে নির্ভুলভাবে পরিমাপ করে দেয় বা বলে দেয়, যেটা আমাদের আদিকালে আমাদের জীবন সম্পর্কে অনেক জ্যোতিষীরা বলে দিতেন। তো এখন এই যে বাংলাদেশের যে দুর্বিষহ অবস্থা, এই দুর্বিষহ অবস্থার কারণে কি হলো, আমরা আমাদের অতীতকালে জুলাই মাসে, সে 1952 সন থেকে আজ অবধি জুলাই মাসে যে সকল দুর্ঘটনা ঘটেছে, কখনো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, কখনো ঝড় বৃষ্টি বন্যা হয়েছে, কখনো দুর্ভিক্ষ হয়েছে, অভাব অভিযোগ হয়েছে, মারামারি হানাহানি কাটাকাটি হয়েছে, এবং এরই ধারাবাহিকতায় 15 বছরের একটি রেজিম পরিবর্তন হয়েছে 2024 সনে। তো অতীতে আমরা এই জুলাই মাসকে যেভাবে অভিশপ্ত বলতাম, সেটাকে আমরা জুলাই বিপ্লবের পর যখন 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন আমরা ধরে নিলাম যে এটা আমাদের জাতীয় জীবনের একটা সফলতা, এটা আশীর্বাদ এই জুলাই মাস। কিন্তু 1 বছর যেতে না যেতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আবার সেই জুলাইয়ের মধ্যে আরো 2-3 মাস আগের থেকেই নতুন অভিশাপের যে অশনি সংকেত, সেটা আমরা দেখতে পেরেছি। এবং জুলাই আসার পরে কেন যেন একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকলো। গোপালগঞ্জে যা কিছু হলো, তারপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, এবং সেই দুর্ঘটনা যেটাকে অনেক হত্যাকাণ্ড বলার চেষ্টা করছেন, তার মাধ্যমে আমাদের সারা দেশ, এই যে আজকে আমি যখন ভিডিওটি করছি তখন সারাটা দেশ বলতে গেলে উত্তাল। এই উত্তাল দেশে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের মধ্যে যে ভাব আছে, লেশ আছে, অভিশপ্ত এই যে জুলাই মাস, এটাকে মোকাবেলা করার জন্য তাদের যে হৃদ্যতা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এটা তাদের আচার আচরণে মনে হয়নি। যেমন দেখলাম যে একটা মানে ভয়াবহ অবস্থায় 4টি রাজনৈতিক দলকে নিয়ে প্রধান উপদেষ্টা একটি বৈঠক করলেন। তো এখানে বৈঠকের যে মূল উদ্দেশ্য প্রায় সবটাই কিন্তু বেদনাদায়ক, দুঃখজনক। প্রথমত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অসংখ্য ছেলে মেয়ে আহত এবং নিহত হয়েছেন, এখন পর্যন্ত আমরা সঠিক সংখ্যা জানি না। দ্বিতীয়ত হলো যে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। তৃতীয়ত হলো যে এই ঘটনার মধ্যে পালিয়ে যাওয়া যে ফ্যাসিবাদী যাকে বলা হয় শক্তি, যেটাকে সরকার বলছে ফ্যাসিবাদী শক্তি মানে আওয়ামী লীগ, তারা আবার এই সুযোগ নিয়ে ফিরে আসার চেষ্টা করছে। তো কাজে আপনি যদি এই 3টে বিষয়কে পাশাপাশি রাখেন, তো সেখানে আসলে কালো ব্যাজ ধারণ করা উচিত। তারপরে সবার মধ্যে একটা ভারী কি চিন্তার ভাস এবং একটা সিরিয়াসনেস থাকা দরকার। কিন্তু এই যে বৈঠকটা হলো, যেটার ভিডিও ফুটেজ দেখেছি, সেখানে অনেকেই দেখলাম যে রং তামাশা করছেন, হাসি ঠাট্টা করছেন, বাদাম খাচ্ছেন, কাজু বাদাম, তারপরে জুস খাচ্ছেন, সেটা কি ম্যাঙ্গো জুস অর অরেঞ্জ জুস, এটা বোঝা যাচ্ছে না।
তো এই যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে একটা ঢিলাঢালা ভাব, এবং যখন রোম পড়ছে তখন নীরবাসী বাজাচ্ছে, এইরকম একটা যে অবস্থা, এটা না মানুষকে ভীষণভাবে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। এবং সেই আতঙ্ক দূর হচ্ছে না। দূর না হওয়ার কারণে এই জুলাই মাসের যে বাকি কয়টা দিন, এই বাকি কয়টা দিন কি ঘটতে পারে, কি কি দুর্ভাগ্য, কি কি ফেতনা ফ্যাসাদ, কি কি বালা মুসিবত এবং কি কি অভিশাপ পুরো জাতিকে, যাকে বলা হয়, গ্রাস করতে পারে, এই আতঙ্কে দেশের যে কোনো বিবেকবান মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত। এ নিয়ে আমাদের জাতীয় জীবনে গত 11 মাসে মহা সর্বনাশ ঘটে গেছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু তছ নছ হয়ে গেছে। তো সেগুলো যদি পরিপূর্ণভাবে প্রাকৃতিক হতো কিংবা প্র্যাকটিক্যাল বাস্তবসম্মত হতো, কিন্তু যখন একজনের ভুল সিদ্ধান্তের কারণে, একজনের নেগলিজেন্সির কারণে এই ধরনের ঘটনা ঘটে, তখন কিন্তু আর মনকে প্রবোধ দেয়া যায় না। বাস্তবতা হলো এখন যা কিছু ঘটছে তার বেশিরভাগই মানুষের অদক্ষতা, নেগলিজেন্সি এবং কনসিকুয়েন্স, একটা ঘটনা আর একটা ঘটনার জন্য দায়ী হয়ে পড়ছে। এর ফলে পুরো দেশ এবং জাতি বলতে গেলে স্বপ্ন দেখতে ভুলে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে এই অভিশপ্ত জুলাই থেকে এবং এই জুলাইয়ের ফেতনা ফ্যাসাদ থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।